তো আমরা আজকে পাউলির অপবর্জন নীতি পড়ব। তার আগে বলা ভালো যে এর আগে ওয়াইসি ম্যাম তোমাদের এই অ্যাটমিক স্ট্রাকচারের প্রথম পার্টটুকু পড়িয়েছিলেন, আর আমি লাস্ট 4টা লেকচার তোমাদেরকে পড়াবো। তার মধ্যে এই পাউলির অপবর্জন নীতি থেকে শুরু করে লাস্ট অংশটুকু, অ্যাটমিক স্ট্রাকচারের লাস্ট অংশটুকু আমি পড়াবো, ঠিক আছে? এখন পাউলির অপবর্জন নীতি পড়ার আগে যে তোমরা জিনিসগুলো পড়েছো সে সম্পর্কে একটু ধারণা দেবো আমি। পাউলির অপবর্জন নীতি পড়ার আগে যে তোমরা যেটা পড়েছো, 4টা মানে কোয়ান্টাম সংখ্যা পড়েছো, 4টা কোয়ান্টাম নাম্বার, যেরকম এন, এল, এম এবং এস, এই 4টা তোমরা পড়েছো কোয়ান্টাম নাম্বার। এই 4টা কোয়ান্টাম নাম্বার সম্পর্কে আমি একটু আবার বলে দিই। তোমরা এর আগে তো পড়েছো, ওয়াইসি ম্যামের কাছে পড়েছো, তো একটু আইডিয়া আমি আবার একটু রিপিট করে নিই। যেমন তোমার হচ্ছে এন মানে মুখ্য কোয়ান্টাম নাম্বার। মুখ্য কোয়ান্টাম নাম্বার এন কী বোঝায়? মুখ্য কোয়ান্টাম নাম্বার এন বলতে বোঝায় যে কোনো একটি পরমাণুর নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রনিক কক্ষপথগুলো আছে, সেই ইলেকট্রনিক কক্ষপথগুলোর তোমার হচ্ছে নাম আমরা বিভিন্ন নামে পরিচিত নামগুলো জানি, যেমন কে কক্ষপথ, এল কক্ষপথ, এম কক্ষপথ, এন কক্ষপথ, ঠিক আছে? তো আমরা জানি যে কে কক্ষপথটাকে 1 নম্বর কক্ষপথ ধরা হয়, ওই 1 নম্বর কক্ষপথটাকে এন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, অর্থাৎ স্মল এন দ্বারা। এটাকেই বলা হয় মুখ্য কোয়ান্টাম নাম্বার, অর্থাৎ এর দ্বারা কোনো একটি পরমাণুর সর্ববস্তু কক্ষপথে ইলেকট্রনিক কক্ষপথগুলোর সংখ্যাকে আমরা বুঝিয়ে থাকি, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা চলে আসছি গৌণ কোয়ান্টাম নাম্বার, অর্থাৎ এল, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বলা হয় এটাকে। তো এই এল দ্বারা কি রিপ্রেজেন্ট করা হয় না, কোনো একটি নির্দিষ্ট কক্ষপথে, অর্থাৎ ধরো কে কক্ষপথ বা এল কক্ষপথ বা এম কক্ষপথে কতগুলো উপকক্ষপথ আছে সেটা আমরা এল এর মান থেকে জানতে পারি, ঠিক আছে? এম কক্ষপথে কতগুলো উপকক্ষপথ আছে এবং সেই এল এর মানগুলো আমরা সেখান থেকে জানতে পারি। এবং এল দ্বারা যেটা জানা যায় সেটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট কক্ষপথে, অর্থাৎ যেরকম ধরো এম, এই কক্ষপথে কতগুলো উপকক্ষপথ আছে এবং ওই উপকক্ষপথের শেপগুলো কীরকম হবে বা আকৃতিগুলো কীরকম হবে। যেমন তোমার হচ্ছে এখানে একটু খেয়াল করো যে 2 নম্বর কক্ষপথ, এখন যদি আমরা দেখি তো 2 নম্বর কক্ষপথকে এল দ্বারা আমরা রিপ্রেজেন্ট করে থাকি। এই ক্ষেত্রে এন এর মান কত হয়? এন এর মান হচ্ছে 2, আর এল এর মান কত হবে? এল এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, অর্থাৎ প্রথমটা হবে এল এর মান 0, এল এর মান প্রথমে হবে এল এর মান 0 হবে, আর আরেকটা মান হবে 2-1 অর্থাৎ 1, এই পর্যন্ত, এর থেকে বেশি মান হবে না। এখন এল এর মান যদি 0 হয় তাহলে এই ক্ষেত্রে উপকক্ষপথটা হচ্ছে এস, আর এল এর মান যেখানে তোমার হচ্ছে 1, সেই ক্ষেত্রে উপকক্ষপথের নামটা হচ্ছে পি। এইটা সেই উপকক্ষপথ 2s কক্ষপথ, আবার এইটা হচ্ছে 2p, অর্থাৎ এই 2টা কী বোঝাচ্ছে? মুখ্য কোয়ান্টাম সংখ্যা, আর এসটা বোঝাচ্ছে গৌণ কোয়ান্টাম নাম্বার, অর্থাৎ এল এর মান বোঝাচ্ছে। এল এর মান যখন 0 তখন হয়ে যাবে এস, অর্থাৎ এই 2s মানে বোঝাচ্ছে 2 নম্বর কক্ষপথে এস উপকক্ষপথ। এইটা 2p বোঝাচ্ছে 2 নম্বর কক্ষপথে পি উপকক্ষপথ। ক্লিয়ার? আশা করি এল এর ধারণাটা ক্লিয়ার হয়েছে। তো একটা নির্দিষ্ট এন এর মানের জন্য এল এর কতগুলো মান পাওয়া যায় সেটা আমরা আগেই শিখেছি, এগুলো আমি আর বিস্তারিত ঢুকলাম না। তো আমরা এল দ্বারা কি বুঝলাম? তাহলে এল দ্বারা বুঝলাম যে কোনো একটা নির্দিষ্ট কক্ষপথে কতগুলো উপকক্ষপথ আছে। এলের যতগুলো মান থাকবে, এখন এলের 2টো মান আছে, তার 2টো উপকক্ষপথ পাবো, এবং এলের একটা নির্দিষ্ট মানের জন্য যে উপকক্ষপথগুলো পাচ্ছি সেই উপকক্ষপথের আকৃতি সম্পর্কে আমরা ধারণা পাবো এখান থেকে, ঠিক আছে? এলের আরও বিস্তারিতভাবে তোমরা ম্যামের লেকচারগুলো ফলো করো, সেখানটা আরও ভালোভাবে জেনে যাবে। আচ্ছা, তারপরে আমরা চলে আসছি এলের পরে আমরা চলে আসছি এমের মান, অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলতে কী বোঝাচ্ছে? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার অ্যাকচুয়ালি কোনো একটি উপকক্ষপথে, অর্থাৎ এস উপকক্ষপথ বা পি উপকক্ষপথ বা ডি উপকক্ষপথ, এই উপকক্ষপথগুলোতে কতগুলো অরবিটাল আছে বা কক্ষক আছে সেই সম্পর্কে আমাদের ধারণা দেয় এম। এবং এই উপকক্ষপথগুলো, অর্থাৎ
ডি কক্ষ ডি উপকক্ষপথ বা তোমার পি উপকক্ষপথের মধ্যে যে কক্ষকগুলো রয়েছে ওই কক্ষকের আকৃতি সম্পর্কে ধারণা দেই এই এম এর মান। ঠিক আছে, এম অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ধারণা দেই কক্ষকগুলোর আকৃতি কেমন, থ্রিতে অর্থাৎ ত্রিমাত্রিক দেশে কক্ষকগুলো কিভাবে বিন্যস্ত রয়েছে সেই সম্পর্কে আমাদের ধারণা দেয়। যেমন একটা উদাহরণ দিই যে পি কক্ষপথ তিনটে, আমরা জানি পি কক্ষপথ পি উপকক্ষপথে তিনটে কক্ষক বর্তমান, আমরা এটা জানি, এটা হচ্ছে পি কক্ষক। এখন এটা 2 নম্বরের পি কক্ষক না 3 নম্বর কক্ষপথের পি কক্ষক সেটা আমরা পরে জানবো, কিন্তু পি কক্ষক মানে হচ্ছে সেখানে পি উপকক্ষক মানে হচ্ছে সেখানে 3টে পি কক্ষক থাকবে। এই টোটালটাকে মিলিয়ে বলা হচ্ছে একটা উপকক্ষ, আর এই এক একটা ঘরকে বলা হচ্ছে কক্ষক। এই এক একটা ঘর মানে হচ্ছে কক্ষক। এই কক্ষকগুলো ত্রিমাত্রিক দেশে কীভাবে বিন্যস্ত থাকে সেই সম্পর্কে ধারণা দেই, সেটা হচ্ছে এম। এটাকে আমরা যেরকম বলে থাকি যে এটা পি এক্স অরবিটাল, এটা বলে থাকি আমরা পি ওয়াই অরবিটাল। এই কক্ষপথ মানে কক্ষকটাকে আমরা বলে থাকি পি জেড অরবিটাল কক্ষক, অর্থাৎ এটাকে বলা হচ্ছে অরবিটাল। ওকে, তাহলে আমরা মোটামুটি একটা ধারণা করলাম যে কক্ষকগুলো কি এবং কার দ্বারা এভাবে মানগুলো পাচ্ছি আমরা। ঠিক আছে, তো যখনই পি বলবো তখন তার ধারণাগুলো মানে এম এর মান কত হবে, এল এর মান কত হবে, এন এর মান কত হবে সে সম্পর্কে বিস্তারিত আরও তোমরা শিখেছো ওয়াইসি ম্যামের ক্লাসে, সেগুলোকে আরও একবার ভালো করে ফলো করবে। ওকে, আচ্ছা, তারপরে আমরা লাস্ট ওয়ান চলে আসছি যে এস অর্থাৎ স্পিন কোয়ান্টাম নাম্বার এস। এখানে আমরা চলে আসি এস, লাস্ট ওয়ান এস। কোনো একটা নির্দিষ্ট কোনো একটা নির্দিষ্ট কক্ষকে, যেরকম ধরো পিএক্স কক্ষকে, পিএক্স কক্ষকে সর্বাধিক তোমার হচ্ছে কতগুলো ইলেকট্রন ধরবে, মানে তোমার হচ্ছে এই যে কক্ষকগুলো রয়েছে এই কক্ষকে তো এক একটা করে ইলেকট্রন ঢোকে, একটা ইলেকট্রন ঢুকবে, মানে ইলেকট্রনগুলো এখানে অবস্থান করে কক্ষকে। তো ওই ইলেকট্রনগুলো একটা অবস্থান করতে পারে, দুটো অবস্থান করতে পারে ম্যাক্সিমাম। তো যাই হোক, ইলেকট্রনগুলো যখন একটা নির্দিষ্ট কক্ষকে মানে উপস্থিত থাকবে তখন ওই ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট দিকে স্পিন করবে অর্থাৎ ঘুরবে। যেমন আমরা জানি যে পৃথিবী তার নিজস্ব অ্যাক্সিসের উপর বেস করে তার আহ্নিক গতি রয়েছে, তেমন প্রত্যেকটা ইলেকট্রন তার একটা নির্দিষ্ট অ্যাক্সিসকে কেন্দ্র করে সে স্পিন করছে অর্থাৎ ঘুরতে আছে। কোনো একটা ইলেকট্রন তোমার হচ্ছে ক্লকওয়াইজ ঘুরে, এই যে ক্লকওয়াইজ, বা কোনো একটা ইলেকট্রন অ্যান্টি ক্লকওয়াইজও ঘুরতে পারে। ঠিক আছে, এই হচ্ছে আলটিমেট কথা। তাহলে ইলেকট্রনগুলোর কোনো একটা নির্দিষ্ট কক্ষকে উপস্থিত ইলেকট্রনগুলো কোন দিকে স্পিন করছে অর্থাৎ ঘুরছে সেইটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা স্পিন কোয়ান্টাম নাম্বার এস স্পিন কোয়ান্টাম নাম্বার এস দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। ঠিক আছে, তার মানে বুঝলাম স্পিন কোয়ান্টাম নাম্বার এস দ্বারা আমরা কোনো একটা ইলেকট্রন কোন দিকে ঘুরছে সেই সম্পর্কে আমরা একটা আইডিয়া করতে পারি, যেহেতু দুটো ডিরেকশনে ঘুরতে পারে। যেমন কোনো একটা ইলেকট্রন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে পারে, কোনো একটা ইলেকট্রন আবার ক্লকওয়াইজ ঘুরতে পারে, সেই জন্য এসের দুটো মান থাকা সম্ভব। আর সেটাকে আমরা ধরে নিই যে কোনো একটা ধরতে পারো তোমরা একদিকে, মানে আমি ধরে নিচ্ছি যে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে প্লাস হাফ ধরে নিতে পারি, আবার যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে আমি সেটাকে মাইনাস হাফও ধরতে পারি, তোমরা উল্টোটাও ধরতে পারো। ব্যাস এসের দুটো মানই সম্ভব, যেহেতু দুদিকেই ইলেকট্রনে ঘুরতে পারবে তাই এসের দুটো মানই সম্ভব, হয় ক্লকওয়াইজ ঘুরবে আর না হলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। তাই একটা স্পিনকে প্লাস হাফ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, আর আরেকটা তোমার হচ্ছে স্পিনকে অর্থাৎ আমরা মাইনাস হাফ দ্বারা রিপ্রেজেন্ট করতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এস মানেটা কি, অর্থাৎ স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কি বোঝাচ্ছি। আশা করি এই চারটা কোয়ান্টাম নাম্বার সম্পর্কে একটু হলেও ধারণা ক্লিয়ার হয়েছে। এবার আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে যে কোয়ান্টাম নাম্বার, এই যে চারটা কোয়ান্টাম নাম্বার আমরা পেলাম এন, এল, এম, এস, এই চারটা কোয়ান্টাম নাম্বার কোনো একটা নির্দিষ্ট মানে তোমার হচ্ছে অ্যাটামে বা পরমাণুতে কোনো একটা নির্দিষ্ট ইলেকট্রনের ক্ষেত্রে মানগুলো কত কত হবে। যেরকম আমরা জানি যে কোনো একটা
পার্সনের অ্যাড্রেস লেখার জন্য আমাদের মানে লিখতে হয়, যেমন তোমার হচ্ছে রাজ্য লিখতে হয়, তারপরে তোমার হচ্ছে ডিস্ট্রিক্ট লিখতে হয়, থানা লিখতে হয়, মানে তোমার হচ্ছে পোস্ট অফিস লিখতে হয়, গ্রাম লিখতে হয়, নাম লিখতে হয়। তেমনি তোমার হচ্ছে কোনো একটা মানে কোনো একটা পরমাণুর মধ্যে কোনো একটা ইলেকট্রনের অবস্থান বা ইলেকট্রনকে চিহ্নিত করার জন্য আমরা এই 4টা কোয়ান্টাম নাম্বার পড়ব। ঠিক আছে, 4টা কোয়ান্টাম নাম্বারের সাহায্যে আমরা তার অ্যাড্রেসটা খুঁজে পাবো, অর্থাৎ মানে তাকে চিহ্নিতকরণ করতে পারবো। ঠিক আছে, তো কোনো একটা পরমাণুতে একাধিক ইলেকট্রন থাকবে বা একটাও ইলেকট্রন থাকতে পারে। পাউলির অপবর্জন নীতি যেটা, সেটা হচ্ছে একাধিক ইলেকট্রন বিশিষ্ট কোনো একটা পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য। ক্লিয়ার? যেমন পাউলিন অপবর্জন নীতি বলছে যে কোনো একটি মানে তোমার হচ্ছে কোনো একটি একাধিক ইলেকট্রন সম্পন্ন কোনো একটি পরমাণুর মধ্যস্থ যে কোনো দুটো ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না। ঠিক আছে, আবার বলছি যে কোনো একটি মাল্টি ইলেকট্রন পরমাণুর জন্য, অর্থাৎ একাধিক ইলেকট্রন আছে এরকম কোনো একটা পরমাণুর ক্ষেত্রে যে কোনো দুটো ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হতে পারে না। যদি এরকম হয় যে কোনো দুটো ইলেকট্রনের 3টি কোয়ান্টাম নাম্বার মান একই হয়ে গেল দুটো ইলেকট্রনের, কিন্তু যদি তিনটে একই হয়ে যায় তবে লাস্ট মানে এসের তোমার হচ্ছে মানটা কিন্তু আলাদা হতেই হবে। এই কথাটা বলা হচ্ছে পাউলির অপবর্জন নীতিতে। দেখা যাক আমরা সেটাকে এক্সপ্লেন করি। ধরো একটা হিলিয়ামের ক্ষেত্রে, হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে আমরা জানি দুটো ইলেকট্রন থাকে। ঠিক আছে, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন। তাহলে এটা আছে 1s অরবিটালে, কারণ হচ্ছে এটা 1 নম্বর কক্ষপথ। হিলিয়ামে তো দুটো ইলেকট্রন, তার জন্য 1 নম্বর কক্ষপথেই থাকে, আর 1 নম্বর কক্ষপথে একটাই উপকক্ষপথ মানে এস। সেই ক্ষেত্রে এসে আমরা দেখব যে দুটো ইলেকট্রন আছে। এবার পাউলির অপবর্জন নীতি বলছে এই দুটো ইলেকট্রনের 4টা কোয়ান্টাম নাম্বারের মান কিন্তু এক হবে না। এই কথাটা বলা হচ্ছে পাউলির অপবর্জন নীতিতে। এবার আমরা দেখি যে 4টা কোয়ান্টাম নাম্বার এক হচ্ছে কিনা। যেহেতু দুটো ইলেকট্রনই 1s অরবিটালে মানে তোমার হচ্ছে অবস্থান করছে, তাই এবার আমরা দেখব যে কোয়ান্টাম নাম্বারগুলোর মান কি। ঠিক আছে, যেহেতু 1s অরবিটালে অংশগ্রহণ মানে 1s অরবিটালে তোমার হচ্ছে হিলিয়ামে দুটো ইলেকট্রন অবস্থান করছে, তাই এদের ক্ষেত্রে n এর মান আমি এটার জন্য ক্যালকুলেশন করছি, প্রথম ইলেকট্রনটার জন্য ক্যালকুলেশন করছি। তাহলে n এর মান কত হবে? যেহেতু s 1s আছে, তার মানে এটাকে এই যে সংখ্যাটা ASPD এই যে মানে অরবিটাল, তার আগে যেটা থাকবে সেটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম নাম্বার। তাই এখন এসে 1s, তার মানে 1টা হচ্ছে মুখ্য কোয়ান্টাম নাম্বার, তার মানে n এর মান হচ্ছে 1। ঠিক আছে, এবার l এর মান কত হবে? l এর মান আমরা জানি যে তোমার হচ্ছে একটা নির্দিষ্ট n এর মানের জন্য 0 থেকে শুরু করে কত দূর পর্যন্ত n-1 পর্যন্ত হয়। এখন n এর মান যদি 1 হয় তাহলে প্রথম মানটা হবে l এর প্রথম মানটা হবে তোমার হচ্ছে 0। ঠিক আছে, আর দ্বিতীয় মান কি হওয়া সম্ভব? n মানে যদি 1 হয়, 1-1 0, তাহলে 0 হওয়া সম্ভব, আর কোনো মান সম্ভব নয়। তাহলে 1s এর জন্য n এর মান হবে 1 আর l এর মান হচ্ছে 0। আর l এর মান যদি 0 হয় তাহলে m এর কতগুলো মান কি মান হওয়া সম্ভব? আমরা জানি যে কোনো একটা নির্দিষ্ট l এর মানের জন্য m এর কতগুলো মান হবে? l এর মান যদি 0 হয় তাহলে n এর মান হবে মাইনাস n থেকে 0 সহ প্লাস n পর্যন্ত। এই সূত্রটা আমরা পড়েছি আগে। ঠিক আছে, তাহলে l এর মান যদি 0 হয় তাহলে শুধুমাত্র একটা মানই সম্ভব, তার মানে m এর মান একটাই হবে, সেটা হচ্ছে 0। ক্লিয়ার হয়েছে আশা করি, বোঝা গেল? তাহলে 1s অরবিটালে যে দুটো ইলেকট্রন আছে, এখানে যে দুটো ইলেকট্রন আছে তার প্রথম ইলেকট্রনটার মান আমরা ক্যালকুলেশন করছি যে n এর মান 1, l এর মান 0, m এর মানও 0। ঠিক আছে, আর m এর মান একটা নির্দিষ্ট m এর মানের জন্য s এর মান কতগুলো পাওয়া যায়? s এর দুটো মান পাওয়া যায়। তো আমরা এই যে বললাম যে এই দুটো ইলেকট্রন যদি একটা মানে একটা তোমার হচ্ছে উপকক্ষ, অর্থাৎ এস উপকক্ষপথে আছে, আর এখানে এস উপকক্ষপথে একটাই কক্ষক বর্তমান আমরা জানি। ঠিক আছে, তাই এখানে দেখছি যে তোমার হচ্ছে দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রনের মধ্যে হয় এই ইলেকট্রনটা ফার্স্ট ইলেকট্রনটা যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে তার আমি প্লাস হাফ দিতে পারি বা মাইনাস হাফও দিতে পারি। আমি প্লাস হাফ দিলাম। ঠিক আছে, তাহলে এস ইজ ইকুয়াল টু প্লাস হাফ হবে। ক্লিয়ার? এটা আবার আমি রিপিট করছি,
স্পিন কোয়ান্টাম নাম্বার এস এর মানটা কিভাবে করলাম, সেটা হচ্ছে যে তোমার যেটা আমি বললাম যে এই এস কক্ষপথে বা উপকক্ষপথে যে ইলেকট্রন দুটো ঘুরছে তার একটা হচ্ছে এইটা যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে এটা ক্লকওয়াইজ ঘুরবে। তার মানে একই কক্ষকে যদি ইলেকট্রন থাকে তাহলে তাদের স্পিনটা আলাদা হতেই হবে, না হলে কোয়ান্টাম নাম্বার মান একই হয়ে যাবে। তার কারণে এইটাকে আমরা যে কোনো একটা নিতে পারি, +12 আমি ধরলাম। ক্লিয়ার? তাহলে এই ইলেকট্রনটার 4টা কোয়ান্টাম নাম্বার আমরা পড়ে ফেললাম। কীরকম? n=1, l=0, m=0, s=+12 ধরে নিলাম। ক্লিয়ার? তাহলে এই ইলেকট্রনটার কথা এবার আমরা চিন্তা করব। তাহলে দেখি এবার এই ইলেকট্রনটা কোথায় আছে, 1 আছে, তার মানে n=1 হবে। এল এর মান কত হবে, সেই আগের সূত্র অনুযায়ী এল এর মান 0ই হবে। এম এর মানও এল এর মান যদি 0 হয় তাহলে এম এর মানও 0 হবে, এটা আমরা দেখেছি। ঠিক আছে? তারপরে এস এর মান কত হবে, এস এর মান এবার যেহেতু আগের ইলেকট্রনটা তোমার হচ্ছে ধরে নিচ্ছি ক্লকওয়াইজ, তাই +12 ধরেছি, এবং অ্যান্টি ক্লকওয়াইজ যদি তাহলে এটা যদি +12 হয় তাহলে এটা আমরা ধরবো -12, কারণ হচ্ছে এটা যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ, বা এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে এটা ক্লকওয়াইজ, মানে এটার বিপরীত স্পিন হবে এটা, তাই আমরা এস এর আলাদা মান লিখব। ঠিক আছে? বোঝা গেল? আগের ক্ষেত্রে এস এর মান হয়েছিল +12, তাই এই ক্ষেত্রে হবে -12। আশা করি ক্লিয়ার হয়েছে। তাই দেখো যে কোনো দুটো ইলেকট্রন, এখানে হিলিয়ামের ক্ষেত্রে দুটো ইলেকট্রন আছে, যে কোনো দুটো ইলেকট্রন এই দুটো ইলেকট্রনের 4টা কোয়ান্টাম নাম্বার। দেখো প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে 4টা কোয়ান্টাম নাম্বার, এদের মান এত পেলাম। দ্বিতীয় যে ইলেকট্রনটা তার ক্ষেত্রে এই 4টা কোয়ান্টাম নাম্বার এত পেলাম। ঠিক আছে? মানে এই সেটটা পেলাম আমরা। এখন দেখতে পাচ্ছি দুটো ইলেকট্রনের ক্ষেত্রে এন এর মান একই, এল এর মান একই, এম এরও মান এক, কিন্তু এস এর মান হচ্ছে আলাদা। অর্থাৎ যে কোনো দুটো ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হচ্ছে না, আর এটাই হচ্ছে পাউলির অপবর্জন নীতি। আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে? এবার পাউলির অপবর্জন নীতিকে কাজে লাগিয়ে আমরা কি পেতে পারি, কি মানে আমাদের লাভ আছে এখান থেকে। পাউলির অপবর্জন নীতি যদি আমরা পড়ি তাহলে যে সমস্ত জিনিস জানতে পারবো সেটা হচ্ছে, 1 নাম্বার, কোনো উপকক্ষে অর্থাৎ কোনো উপকক্ষপথে অর্থাৎ এস, পি, ডি, এফ, এই যে উপকক্ষ পথগুলোতে এতে কতগুলো ম্যাক্সিমাম ইলেকট্রন ধারণ করতে পারবে সেই সম্পর্কে আমরা আইডিয়া পাই। ঠিক আছে? সেই সম্পর্কে আমরা তোমার হচ্ছে অবগত হতে পারবো বা ক্যালকুলেশন করতে পারবো যে কোনো একটা নির্দিষ্ট উপকক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে। এখান থেকে যে কনক্লুশনটা হলো সেটা হচ্ছে যে এস কক্ষপথে সর্বাধিক দুটো ইলেকট্রন থাকতে পারে। যেমন এসের যেহেতু এসের দুটো মান পাচ্ছি, একটা নির্দিষ্ট এম এর মানের জন্য দুটো মান পাচ্ছি, তাই তোমার হচ্ছে প্রত্যেকটা কক্ষকে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন ঢুকতে পারে, এবং ওই দুটো ইলেকট্রনের জন্য এস এর মান দুটো আলাদা আলাদা হবে। এটা ক্লিয়ার হয়েছে আশা করি। তাহলে আমরা এ থেকে বুঝতে পারলাম যে কোনো একটা উপকক্ষপথে কতগুলো ইলেকট্রন ধরবে সেই সম্পর্কে আমরা ধারণা করতে পারি। যেমন ধরে নাও তোমাকে বলা হলো এস উপকক্ষপথে সর্বাধিক কতগুলো ইলেকট্রন ধারণ করতে পারবে। তাহলে দেখা যাক এস উপকক্ষপথের জন্য এল এর মান কত, 0, কারণ আমরা আগেই জানি যে এল এর মান 0 হলে এস উপকক্ষপথ হয়। ঠিক আছে? আর এল এর মান যদি 0 হয় তাহলে এম এর কত মান হবে, এম সমান হবে 0, কারণ হচ্ছে এম এর মান কত হয় না, এল এর একটা যে নির্দিষ্ট মান পাওয়া যায় সেই এল এর মান থেকে এম এর মান পাওয়া যায় -L থেকে +L পর্যন্ত, ইনক্লুডিং 0, অর্থাৎ 0 সহ। ঠিক আছে? তাহলে এখানে এল এর মান 0 হলে এম এর মানও 0 হবে, অর্থাৎ এম এর একটি মান পেলাম। তাহলে একটি যদি মান পাই তাহলে এসে মাত্র একটি কক্ষক থাকবে। এম এর যতগুলো মান হয় কক্ষকের সংখ্যা ততগুলো হয়। আবার রিপিট করছি, এম এর যতগুলো মান হয় কক্ষকের সংখ্যাও ততগুলো হয়। ক্লিয়ার? তাহলে একটা কক্ষপথ পেলাম, মানে কক্ষক পেলাম, সরি, এম এর মান এখানে 0 হলো এই কক্ষকের জন্য। ক্লিয়ার? তাহলে এখানে দুটো ইলেকট্রন থাকা সম্ভব, একটা ইলেকট্রনের জন্য +12 আর একটা ইলেকট্রনের জন্য s=−12, এটা পাওয়া গেল। ক্লিয়ার? তার জন্য মানে বোঝা গেল যে এস উপকক্ষে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আমরা দেখি যে পি কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে। পি উপকক্ষপথে আমরা জানি পি উপকক্ষপথের জন্য এল এর মান হচ্ছে 1,
যখন পি এল ইজ ইকুয়াল টু 1 হয় তখন আমরা তাকে বলি সেই উপকক্ষপথের নাম হচ্ছে পি। তাই পি উপকক্ষপথের জন্য এল এর মান 1। এল এর মান যদি 1 হয় তাহলে এম এর কতগুলো মান হওয়া সম্ভব? আমরা জানি এম এর মান হবে একটা নির্দিষ্ট এল এর জন্য, এল এর মানের জন্য মাইনাস এল থেকে শুরু করে 0 সহ তোমার হচ্ছে প্লাস এল পর্যন্ত। তাহলে এল এর মান এখানে কত? 1। তাহলে এম এর কতগুলো মান হবে দেখি, -1 একটা হবে, তারপরে একটা হবে 0, আর প্লাস এদিকে এল এর মান 1 পর্যন্ত আছে, তার মানে +1 একটা হবে। তার মানে এম এর 3খানা মান পেলাম আমরা। ক্লিয়ার? এম এর 3খানা মান পেলাম, তাই পি উপকক্ষপথে 3টে কক্ষক থাকবে। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এইটার জন্য এটা একটা কক্ষক, পুরোটাকে বলা হচ্ছে এই পুরোটাকে বলা হচ্ছে পি উপকক্ষ। কিন্তু এর মধ্যে যে 3টে ঘর আছে এই ঘরগুলোকে বলছি এক একটা কক্ষক। ঠিক আছে? আর প্রথম কক্ষকের জন্য এম এর মান 0 -1 ধরে নিই। এটার জন্য আমি এই ঘরের জন্য আমি ধরতে পারি যে এম ইজ ইকুয়াল টু 0, আর এই ঘরের জন্য আমি ধরতে পারি এম ইজ ইকুয়াল টু +1, এটা ধরতে পারি। তাহলে এম এর প্রত্যেকটা মানের জন্য এক একটা কক্ষককে রিপ্রেজেন্ট করে। ক্লিয়ার? আবার আমরা জানি পাউলির অপবর্জন নীতি থেকে দেখলাম যে এক একটা কক্ষকে সর্বাধিক 2টো করে ইলেকট্রন ধারণ করতে পারে। তো সর্বাধিক কতগুলি ইলেকট্রন ধারণ করতে পারবে পি কক্ষকে? আমরা দেখতে পেলাম 3 দুগুণি 6টা, অর্থাৎ পি উপকক্ষে সর্বাধিক 6টি ইলেকট্রন থাকতে পারে। আশা করি ক্লিয়ার হয়েছে। একই রকমভাবে ডি উপকক্ষ ক্যালকুলেশন করতে পারবে যে কতগুলো ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে? তো কিভাবে ক্যালকুলেশন করব? এভাবে ক্যালকুলেশন করা যেতে পারে যে দেখো, যখনই ডি উপকক্ষ আসবে তখন আমরা এল এর মান কত লিখব? এল এর মান তখন হয়ে যাবে 2। তাহলে এল এর মান যদি 2 হয় তাহলে এম এর কতগুলো মান হবে? এল এর মান হবে -2 থেকে +2 পর্যন্ত, কারণ -L থেকে +L পর্যন্ত এম এর মান পাওয়া যায়। একটা নির্দিষ্ট এল এর জন্য এম এর কতগুলো মান পাওয়া যাচ্ছে না, এখন যেহেতু 2 এল এর মান, তাই মান পাবো -2, -1, 0, +1, +2। ঠিক আছে? কতগুলো মান পেলাম? 5খানা মান পেলাম। তাই ডি উপকক্ষে 5খানা কক্ষক বর্তমান। ঠিক আছে? 5খানা কক্ষক থাকবে এখানে। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমি এটাকে -2 ধরবো এম এর মান, এটা -1 ধরবো এম এর মান, এটার জন্য 0 ধরবো, +1, +2 এভাবে ধরবো, 1, 2, 3, 4, 5 এভাবে ধরে নেব। ঠিক আছে? তার জন্য আমরা জানতে পারলাম যে ডি উপকক্ষে 5টি কক্ষক বর্তমান। আবার আমরা জানি এক একটা কক্ষপথে ম্যাক্সিমাম 2টো করে ইলেকট্রন ধরবে। তাই মোট সর্বাধিক কতগুলো ইলেকট্রন হবে না, 5 × 2 = হচ্ছে 10টি ইলেকট্রন। 10টি ইলেকট্রন থাকতে পারে। প্রশ্ন এইভাবে আসতে পারে যে ডি কক্ষে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে, ক্যালকুলেশন করো বা গণনা করো। ঠিক আছে? বা এমসিকিউ আকারে দিতে পারে, 5টা, 10টা, 8টা, 9টা এরকম কিছু একটা দিয়ে দিল। ঠিক আছে? তাহলে আমরা যেটা দেখতে পেলাম 10টি ইলেকট্রন ধারণ করতে পারবে। একই রকমভাবে এফের ক্ষেত্রেও ক্যালকুলেশন করতে পারবো। এফের ক্ষেত্রে দেখা যাবে যে এম এর 7টি মান পাচ্ছি, আর এম এর 7টি মান পাওয়া গেলে সর্বাধিক ইলেকট্রন 14টা হতে পারে। ঠিক আছে? তাই এফ উপকক্ষপথে সর্বাধিক 14খানা ইলেকট্রন ধারণ করতে পারে। আশা করি ক্লিয়ার হয়েছে। যেমন আমরা বিভিন্ন উপকক্ষপথে আমরা ইলেকট্রন সংখ্যার গণনা করতে পারি, তেমনই আবার এই পাউলির অপবর্জন নীতিকে সামনে রেখে পাউলির অপবর্জন নীতির সাহায্যে আমরা কোনো একটি কক্ষকে, অর্থাৎ n ধরো 2, 3, 4 এগুলো, এই যে কক্ষগুলো অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যা দ্বারা যে কক্ষকের কথা বলছি আমরা, সেই কক্ষকে কতগুলো ম্যাক্সিমাম ইলেকট্রন ধারণ করতে পারে সেই ক্যালকুলেশনও আমরা করতে পারি। যেমন হচ্ছে আমি একটা সিম্পল 2 নম্বরের জন্য করে দিচ্ছি এবং 3 নম্বরের জন্য করে দেবো। n এর মান যে তোমাকে বললো যে এল কক্ষপথে, তাহলে এল কক্ষপথ যদি বলে তাহলে n এর মান 2। তোমাকে বলা হলো, প্রশ্ন এরকমভাবে বলা হলো যে
2 নম্বর কক্ষপথে সর্বাধিক কতগুলো ইলেকট্রন ধরতে পারে ক্যালকুলেশন করো। ঠিক আছে, 2 নম্বর কক্ষপথে কতগুলো ইলেকট্রন ধরবে ক্যালকুলেশন করো, ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকা সম্ভব ক্যালকুলেশন করো। তাহলে তুমি দেখো কিভাবে হয়। তাহলে এন এর মান যদি 2 হয় তাহলে এল এর কতগুলো মান পাবো, আমরা জানি 0 থেকে n-1 পর্যন্ত মান পাবো। তাহলে এল এর কী মান হওয়া সম্ভব, এল এর মান হওয়া সম্ভব একটা হচ্ছে 0 এল এর মান, আর একটা হচ্ছে 1, এই দুটোই পাওয়া সম্ভব। কারণ হচ্ছে এল এর মান একটা নির্দিষ্ট এন এর মানের জন্য কত হবে, এন ইজুকাল টু যদি এন হয়, এন সংখ্যক মান যদি মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান থাকে, তাহলে যেমন হচ্ছে এন এর মান এখন 2, তাহলে এখান থেকে 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত আমরা এল এর মান পেয়ে থাকি, এতগুলো এল এর মান পাবো। তাই আমরা এখান থেকে পেলাম একটা 0, আর এন এর মান যেহেতু এখন 2, তাহলে 2 - 1 তাহলে 1, তাহলে সর্বাধিক আমরা 1 মান পাবো, মানে তার মানে এল এর দুটো মান পেলাম। ঠিক আছে, এখন এল এর যদি 2 মান হয়, দুটো মান আছে, তাহলে এম এর কতগুলো মান হবে, এটার জন্য দেখো আমরা এস পাবো, আর এটার জন্য পাবো আমরা তোমার হচ্ছে পি। ক্লিয়ার হয়েছে আশা করি। তার মানে 2 নম্বর কক্ষপথে সর্বাধিক দুটো উপকক্ষপথ থাকবে, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে পি। আশা করি ক্লিয়ার হয়েছে। আবার এর আগে আমরা কাউন্ট করেছিলাম যে এস এ সর্বাধিক দুটো ইলেকট্রন থাকে, আবার পি এ সর্বাধিক তোমার হচ্ছে 6খানা ইলেকট্রন থাকছে। ঠিক আছে, তাই সর্বমোট ম্যাক্সিমাম 8খানা ইলেকট্রন ধারণ করতে পারবে। ক্লিয়ার, এইভাবে আমি সিম্পলি তোমাদের ক্যালকুলেশন করে দিলাম। আরও তোমার হচ্ছে বইয়ে ক্যালকুলেশনটা করা আছে, কিভাবে কি হবে, কার মান কত হবে, সেখান থেকে তোমরা দেখে নিও। ঠিক আছে, আচ্ছা, পরে আমি দেখাবো যে এটা কোশ্চেন আনসার কীভাবে করে, সেটা আমি আবার পরে বলবো। তবে 3 নাম্বার এন ইজিক্যাল টু যদি 3 হয়, তাহলে 3 নম্বর কক্ষপথ, অর্থাৎ এই কক্ষপথটার নাম আমরা কি বলি, KLM, অর্থাৎ এম কক্ষপথে কতগুলো সর্বাধিক ইলেকট্রন ধারণ হওয়া সম্ভব। তাহলে মানে শর্টে কীভাবে ক্যালকুলেশন করবে দেখো। তাহলে এন এর মান যদি 3 হয়, তাহলে এল এর কতগুলো মান হবে, 0, 1 আর 2 হবে। কারণ হচ্ছে এন এর মান যা হবে তার থেকে 1 কম হবে সবসময়, কারণ n-1 পর্যন্ত আছে। তাহলে এল এর মান 3 হলো, তাহলে 3টে উপকক্ষক আছে এখানে, এস, পি আর হচ্ছে ডি। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে 3 নম্বর কক্ষপথে 3টে উপকক্ষপথ পাওয়া গেল, 2 নম্বর কক্ষপথে 2টো উপকক্ষপথ পাওয়া গেল। এখন একই রকমভাবে এন এর মান যদি 4 হয়, তো 4টা উপকক্ষপথ পাওয়া যাবে। এন এর মান 4 হলে এল এর 4টা মান সম্ভব। কী কী দেখবে, 0, 1, 2 এবং 3। তাহলে এখানে পাবো কি কি, এস, এর জন্য পাবো পি উপকক্ষপথ, এর জন্য পাবো ডি উপকক্ষপথ, এবং এর জন্য পাবো এফ উপকক্ষপথ। তাহলে 4টা পেলাম। ঠিক আছে, তাহলে এভাবে প্রত্যেকটার ক্ষেত্রে ক্যালকুলেশন করা যায়। আগে আমি দেখিয়েছি যে এইগুলোতে প্রত্যেকটাতে কতগুলো করে ইলেকট্রন থাকা সম্ভব। তাহলে দেখো এসে 2টো, পি এ আমরা পেয়েছিলাম 6টা এবং ডি এ পেয়েছিলাম 10টা। ক্লিয়ার, তাহলে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকা সম্ভব, 2 আর 6, 8 আর 10, 18খানা ইলেকট্রন থাকা সম্ভব ম্যাক্সিমাম। তার মানে 3 নম্বর কক্ষপথে সর্বাধিক 18খানা ইলেকট্রন থাকা সম্ভব। আর এই ইলেকট্রনগুলো কাউন্ট করতে পারি আমরা, এস এর মান বের করে, পি এর মান, এসে কতগুলো ইলেকট্রন, এসে মানে তোমার হচ্ছে এল এর মান যদি 0 হয়, তাহলে এম এর কত মান হওয়া সম্ভব। মানে অ্যাকচুয়ালি যে বলতে চাইছি, এদের জন্য তোমার হচ্ছে এম এর মান এবং এস এর মান বের করেও আমরা এগুলো তোমার হচ্ছে ইলেকট্রনগুলো দেখাতে পারি। যেহেতু আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি যে পি কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকা সম্ভব, ডি কক্ষপথে কতগুলো, এফ কক্ষপথগুলো, তার জন্য আবার আমি এম এর মান আর এস এর মান লিখছি না, শুধু সিম্পলি এটা করে দেখাচ্ছি যে কতগুলো সম্ভব। ঠিক আছে, এটা আমি নোট দিয়ে দেবো, তখন আরও ক্লিয়ার করে বুঝবে। যদি কিছু প্রবলেম থেকে থাকে তোমাদের, অবশ্যই আমাকে জানাবে, আমি তখন আবার সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করি এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে। তাহলে আজকের ক্লাস আমাদের এটুকুই। পাউলির অপবর্জন নীতিটা সুন্দর করে তোমরা খাতায় লিখবে। এই লেকচার থেকে যতগুলো ইনফরমেশন দিলাম সেগুলো ভালো করে মাথায় রাখার চেষ্টা করবে, ভালো করে পড়ো। যেগুলো সমস্যা হচ্ছে আবার আমাকে কমেন্ট করবে, কমেন্ট সেকশনে তোমরা আমাকে ফোনও করে নিতে পারো, ঠিক আছে, বা হোয়াটসঅ্যাপে আমাকে জিজ্ঞেস করতে পারো। কিন্তু তোমরা ভালো করে পড়ো এবং এই সম্পর্কে যাবতীয় কিছু ভালো করে আয়ত্ত করার চেষ্টা করো। আজকে এই পর্যন্তই।